বিরোধিতার মুখে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহার, মন্ত্রীদের গণপদত্যাগ, প্রেসিডেন্ট ইউন সুককে অপসারণে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব বিরোধীদের। অতিরিক্ত শুল্ক আরোপ করলে অর্থনীতি ধ্বংসের শঙ্কা প্রধানমন্ত্রী ট্রুডোর। কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার পরামর্শ ট্রাম্পের, মন্তব্য নিয়ে হাসাহাসি। এবং প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতকে এড়িয়ে চীনে নেপালের প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠক ওলির। কাঠমান্ডুর পাশে থাকার ঘোষণা, 9টি চুক্তি সই। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। শুরুতে দেশের খবর। চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী নাজমুস সালিহ। সরাসরি যাচ্ছি তার কাছে। এই পরিস্থিতিতে আসলে দেশে এবং দেশের বাইরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে যে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ কেন্দ্রিক, সেটি নিয়ে আসলে একটি জাতীয় ঐক্যের কথা গত কয়েকদিন থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি বলে আসছেন। সেটি তৈরির লক্ষ্যে আসলে রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিনি একটি মতৈক্যে পৌঁছাতে চান যে এই মুহূর্তে আসলে বাংলাদেশের কি করণীয় উচিত এবং বাংলাদেশ কিভাবে এই সংকট অথবা যে উত্তেজনা সেটি আসলে কিভাবে মোকাবেলা করতে পারে, তার ধারাবাহিকতায় আজকে শুরু হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ। সেই সংলাপের বিকেল 3:30টার পরপরই আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন। তারপরেই আমরা দেখেছি বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের নেতৃত্বে যে আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সেখানে 4 সদস্যের একটি প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করেছেন। এছাড়াও যদি বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম, খেলাফতে মজলিস সহ ছোটোখাটো যে আরও রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা এবি পার্টিকে দেখেছি, আমরা গণ অধিকার পরিষদকে দেখেছি, সমস্ত রাজনৈতিক দলের নেতারা ভিতরে প্রবেশ করেছেন। এবং আজকে এই চলমান পরিস্থিতি আসলে কিভাবে জাতীয়ভাবে বাংলাদেশ ঐক্যমত্যে পৌঁছে করণীয় নির্ধারণ করতে পারে সে বিষয়ে তারা প্রধান উপদেষ্টাকে নানা ধরনের পরামর্শ দিবেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এবং সেই পরামর্শ কিভাবে আসলে বাংলাদেশের পরবর্তী বিষয়গুলোর কি পদক্ষেপ হতে পারে তা প্রধান উপদেষ্টা সেগুলো শুনবেন এবং সেই অনুযায়ী আসলে কাজ করবেন। আমরা এখান থেকে সেটি জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে। এবং সেটি যেহেতু এখন 4টি বেজে গেছে, সুতরাং বলা যায় যে 4টার সময় সেই বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে ছোট বড় সকল রাজনৈতিক দলকে তিনি ডেকেছেন। এই দলগুলোর সঙ্গে বিশেষ করে চলমান পরিস্থিতি সহ সংস্কার নিয়েও তিনি আজকে আলোচনা করবেন। কতটুকু সংস্কার হলে আগামী জাতীয় নির্বাচন আসলে নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত হবে সেই বিষয়গুলো এই আলোচনায় উঠে আসবে। পাশাপাশি যেই বিষয়টি এখন বাংলাদেশের জন্য বাংলাদেশে আসলে নানা কারণে আলোচনায় আসছে সেটি হচ্ছে যে এই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা এবং সেটিকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা বলা হচ্ছে, এখান থেকে সেই অপচেষ্টা রুখে দিতে কিভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সারা দেশে ভূমিকা পালন করতে পারে এবং কিভাবে হচ্ছে যে তাদের নেতাকর্মীকে তারা আসলে এই সংকট মোকাবেলায় কাজে লাগাতে পারে। পাশাপাশি যে ভারতের পক্ষ থেকে যে উত্তেজনা ছড়ানো হচ্ছে বা ভারতীয় গণমাধ্যমে যে ধরনের মিথ্যাচার এবং অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সীমান্তে উত্তেজনা ছড়ানো হয়েছে সে বিষয়গুলো আসলে রাজনৈতিকভাবে দেশের সকল রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন, জানতে পেরেছি আমরা তিনি একটি ঐক্যমত্যে পৌঁছাতে চান যেই পলিসি অথবা যেই নীতির মাধ্যমে আসলে এই সময়টিকে আসলে উত্তরণ করা যেতে পারে। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সামরিক আইন জারির ঘোষণার জেরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেছে বিরোধীরা। একই ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে গণপদত্যাগপত্র জমা দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। এদিকে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বুধবারও রাস্তায় নেমেছে বিরোধী আইন প্রণেতা ও সাধারণ মানুষ। প্ল্যাকার্ড হাতে স্লোগানে মুখর দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট প্রাঙ্গণ। বুধবার ভবনের সামনে জড়ো হন বিরোধী আইন প্রণেতারা। অন্যদিকে সড়কে নামেন দেশটির শ্রমিক ইউনিয়নের সদস্যরা। সবার একটাই দাবি, প্রেসিডেন্টের পদত্যাগ। মঙ্গলবার গভীর রাতে টিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আচমকাই দেশে জরুরি সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। যদিও পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে কয়েক ঘণ্টা পরই সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারে বাধ্য হন তিনি। তার সামরিক আইন
জারির আকস্মিক এই ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন দেশটির সাধারণ মানুষ। পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে দাবি জানান প্রেসিডেন্টের পদত্যাগের। বিরোধী আইন প্রণেতাদের দাবি, প্রেসিডেন্টের সামরিক আইন ঘোষণা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। অবিলম্বে এ ঘটনার তদন্তের আহ্বান জানান তারা। ইউন সুক ইউল তার নিজের মধ্যে নেই। তার বিচার ও সিদ্ধান্ত একেবারেই স্বাভাবিক নয়। তিনি অস্বাভাবিক অবস্থায় রয়েছেন। 1 মিনিট, এমনকি 1 সেকেন্ডের জন্য তার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা উচিত নয়। গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘোষণা মেনে নেওয়া অসম্ভব। সামরিক আইন জারির প্রত্যাহারে অনেক মানুষ সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছে। আজও সর্বস্তরের মানুষ দেশব্যাপী আন্দোলনে একত্র হয়েছে। প্রেসিডেন্টের সিদ্ধান্তের জেরে দেশটির মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে গণপদত্যাগপত্র জমা দিয়েছেন। ইউন সুক ইউলের সামনে এখন 2টি পথ খোলা আছে বলে মনে করছেন বিরোধীরা। হয় পদত্যাগ করতে হবে, নয়তো তাকে অভিশংসন করা হবে। এরই মধ্যে প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য 6টি বিরোধী দল পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছেন। প্রেসিডেন্টকে অভিশংসন করতে হলে জাতীয় পরিষদের 300 সদস্যের মধ্যে কমপক্ষে 200 জনের ভোট লাগবে। এদিকে দক্ষিণ কোরিয়ার উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে প্রতিবেশী দেশ জাপান। সিউলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ওয়াশিংটনও। রাইসা জান্নাত, সময় সংবাদ। অতিরিক্ত শুল্কের চাপ সামলাতে না পারলে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার পরামর্শ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের কঠোর সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলে ট্রুডো শঙ্কা প্রকাশ করলে এমন মন্তব্য করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। যদিও অনেকে বলছেন ঠাট্টার ছলে এ কথা বলেছেন ট্রাম্প। এদিকে এক জরিপ বলছে ট্রাম্প নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যেতে অনাগ্রহ প্রকাশ করছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। নির্বাচনে জয়ের পর কানাডা ও মেক্সিকোর উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন ঘোষণার পর আন্তর্জাতিক গণমাধ্যমে কানাডার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হতাশার কথা উঠে আসে। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বৈঠকেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হতাশার কথা জানান। বলেন, কানাডার উপর যদি যুক্তরাষ্ট্র 25% শুল্ক আরোপ করে তাহলে দেশের অর্থনীতি চরম ক্ষতির মুখে পড়বে। অতিরিক্ত শুল্ক ছাড়াও অভিবাসন নীতির কড়াকড়ি অটোয়ার অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে শঙ্কা প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী। জাস্টিন ট্রুডোর শঙ্কার কথা শুনে ট্রাম্প বলেন, যদি অতিরিক্ত শুল্কের চাপ সইতে না পারে তবে কানাডার উচিত যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে যাওয়া। আর ট্রুডো চাইলেই সে রাজ্যের গভর্নর হতে পারেন। ফক্স নিউজ জানায়, এই ঘটনায় আলোচনায় উপস্থিত অনেকে হাসাহাসি করলেও ট্রুডোর মুখভঙ্গি শক্ত ছিল। এ সময় ট্রাম্প আরও বলেন, ট্রুডো চাইলে কানাডাকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, একটি রক্ষণশীল আর একটি উদারপন্থী। পুরো আলোচনা জুড়েই ট্রাম্প কানাডার প্রতি কঠোর ও স্পষ্টভাষী ছিলেন বলে জানায় ফক্স নিউজ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডার পতাকার সঙ্গে একটি ছবি প্রকাশ করেন ট্রাম্প। তবে কানাডার এক মন্ত্রী জানান, ডোনাল্ড ট্রাম্প মজার ছলে আলোচনায় এই মন্তব্য করেছিলেন। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যেতে অনাগ্রহ প্রকাশ করেছে। কিস্টন পালসের এক সমীক্ষায় দেখা গেছে 42% আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনার জন্য দেশটি এড়িয়ে চলতে চাইছেন, আর 41% শিক্ষার্থী সিদ্ধান্তহীনতায় ভুগছেন। পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, যুক্তরাজ্য, ইউরোপের অন্যান্য দেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার 600 শিক্ষার্থী এই জরিপে অংশ নেয়। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। আগের প্রচলিত নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে ভারতের পরিবর্তে চীনে প্রথম আন্তর্জাতিক সফরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নয়াদিল্লি ছেড়ে বেজিংয়ের সঙ্গে জোরদার অর্থনৈতিক সম্পর্কে আগ্রহী নেপালের নতুন প্রধানমন্ত্রী। দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। নেপালে নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর সাধারণত প্রথম আন্তর্জাতিক সফরে ভারতে যেতেন। তবে বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নয়াদিল্লি না গিয়ে বেইজিং সফর করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নয়াদিল্লিকে পাশ কাটিয়ে বেইজিংয়ের প্রতি অর্থনৈতিক সহযোগিতা জোরদারের জন্য ঝুঁকছে কাঠমান্ডু। 4 দিনের সফরে গত সোমবার চীন সফরে গেছেন প্রধানমন্ত্রী ওলি।
মঙ্গলবার নেপাল ও চীনের মধ্যে 9টি চুক্তি সই হয়েছে। এদিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন ওলি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বৈঠকে চীনের প্রেসিডেন্ট নেপালকে অবকাঠামো খাতের উন্নয়নে সহায়তার বিষয়ে আবারও আশ্বস্ত করেছেন। তিনি নেপালকে স্থলবেষ্টিত দেশ থেকে স্থল সংযুক্ত দেশে রূপান্তরের কথা বলেছেন। নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নেপালের অর্থনৈতিক উন্নয়নের সহায়তা অব্যাহত রাখার কথাও বলেছেন চীনা প্রেসিডেন্ট। রয়টার্স আরও জানায়, বর্তমানে নেপালের আন্তর্জাতিক বাণিজ্যের 2/3 হয় ভারতের সঙ্গে। দেশটির মোট আন্তর্জাতিক বাণিজ্যের মাত্র 14% হয় চীনের সঙ্গে। তবে নেপালের বৃহৎ ঋণদাতা দেশ চীন। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী চীন নেপালকে 31 কোটি মার্কিন ডলারের বেশি অর্থ ঋণ দিয়েছে, দিল্লির তুলনায় যা 3 কোটি ডলার বেশি। 2015 সালে নেপালের ওপর 6 মাসের তেল নিষেধাজ্ঞা জারি করে ভারত। এরপর 2016 সালে নিজের প্রথম মেয়াদে চীনের সঙ্গে একটি পেট্রোলিয়াম চুক্তি সই করেন প্রধানমন্ত্রী ওলি। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির ফলে নেপালের একমাত্র জ্বালানি সরবরাহকারী হিসেবে ভারতের মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং চীনের সঙ্গে দেশটির সহযোগিতা বৃদ্ধির পথ প্রশস্ত হয়। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। আফ্রিকার দেশ তিউনিসিয়ায় জাফরান চাষ করে তাক লাগিয়ে দিয়েছে 2 কৃষক। ফাইজা হামদা ওই নামের এক নারী জীবনের দীর্ঘ সময় প্রশাসনিক কাজে যুক্ত থাকার পর কৃষিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। তার সঙ্গে যোগ দেন আলজেরিয়ার এক জাফরান চাষি। টানা 4 বছরের মতো সফলভাবে তারা উৎপাদন করে যাচ্ছেন লাল স্বর্ণখ্যাত মূল্যবান জাফরান। রৌদ্রোজ্জ্বল মাঠ থেকে বেগুনি রঙের ফুল তোলার এ দৃশ্যটি তিউনিসিয়ার মানুবা অঞ্চলের। দেখতে সাধারণ একটি ফুল হলেও এটি থেকেই আসলে পাওয়া যায় মূল্যবান জাফরান, নানাবিধ কাজে যার ব্যবহার। এমনকি এর দুষ্প্রাপ্যতা ও দামের জন্য এটিকে লাল স্বর্ণ নামেও অভিহিত করা হয়েছে। ফাইজা হামদাওয়াই নামের এই নারী জীবনের দীর্ঘ সময় প্রশাসনিক কাজে যুক্ত থাকলেও 4 বছর আগে শখের বশে কৃষিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। সম্প্রতি তিউনিসিয়ায় জনপ্রিয় হওয়া জাফরান চাষের অন্যতম উদ্যোক্তা তিনি। ফাইজা একা নন। আলজেরিয়ার জাফরান চাষি তোর্স মোহাম্মদ ধিয়া আদ্দিন তার সঙ্গে যোগ দেওয়ার পরেই জাফরান চাষের উদ্যোগ নিয়েছিলেন ফাইজা হামদাওয়াই। দুজনে মিলে জাফরান চাষের বিষয়টিকে নিয়ে যাচ্ছেন ভিন্ন মাত্রায়। এর আগে ধিয়া আদ্দিন আলজেরিয়ায় জাফরান চাষ করতেন। আমরা আগস্টে জাফরানের চারা রোপণ করেছি। অক্টোবরে ফুল আসা শুরু হয়েছে। এরপর আমরা ফুল সংগ্রহ করে এগুলোর লাল রঙের গর্ভমুণ্ড শুকানোর কাজ করি। এগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর বিক্রি করা হয়। 200 থেকে 250টি ফুল থেকে মাত্র 1 গ্রাম জাফরান পাওয়া যায়। এ কারণেই এটা এত দামি। জাফরান চাষে সফলতা ফাইজা হামদাওয়াইকে আরো বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। জানান, প্রতি বছরই জাফরান চাষের পরিধি বাড়াতে চান। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জাফরান রফতানি করার আকাঙ্ক্ষার কথা জানান। এছাড়া তিউনিসিয়ার কৃষকদের জাফরান চাষে উৎসাহিত করার মাধ্যমে দেশটিতে নতুন কৃষিভিত্তিক সম্ভাবনা সৃষ্টির আগ্রহ প্রকাশ করেন তিনি। কাকলি আখতার, সময় সংবাদ। ভিন্নধর্মী প্যারেডের মধ্য দিয়ে ডিসেম্বরকে বরণ করে নিল চিলিবাসী। প্যারিস প্যারেড উপভোগ করতে রাস্তায় জড়ো হন হাজারো দর্শনার্থী ও পর্যটক। বছরের শেষ মাস ডিসেম্বরকে এভাবেই বরণ করে নিল চিলির বাসিন্দারা। এই উপলক্ষে রাজধানী সান্তিয়াগোতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী প্যারিস প্যারেডের, যা দেখতে ঢল নামে হাজারো মানুষের। মিকি মাউস থেকে শুরু করে স্পাইডারম্যান। প্যারেডে আরও দেখা মিলেছে টয় স্টোরি, লায়ন কিং এর সিম্বা, লিটল মারমেইড, কার্স সহ বিভিন্ন ধরনের কার্টুনের অবয়বের দানবাকৃতির বেলুন, পতাকা ও রিবন নিয়ে বিশেষ ধরনের নৃত্য প্রদর্শন করে শিল্পীরা। পরিবেশের 4টি উপাদান মাটি, আগুন, বায়ু ও পানি ছিল এই প্যারেডের মূল বিষয়বস্তু। সুপার হিরোগুলো ভিন্নধর্মী, সেজন্য শিশু থেকে শুরু করে আমরা বড়রা আনন্দের সঙ্গে বড়দিন আসার আগেই ডিসেম্বরকে বরণ করে নিলাম। জীবন কঠিন হওয়া সত্ত্বেও এই জিনিসগুলো আমাদের জীবনের চালিকা শক্তি হিসেবে কাজ করে। সত্যি বলতে প্রত্যেক বছর আরো বেশি মানুষ প্যারেডে যোগদান করে। প্যারেডটি 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বড়দিনকে সামনে রেখে ইউরোপের অন্যতম দৃষ্টিনন্দন আলোকসজ্জার আয়োজন করেছে পর্তুগাল। বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের আকর্ষণ করছে রাজধানী লিসবন সহ বিভিন্ন শহরের চোখ জুড়ানো বর্ণিল আলো। এবছর আয়োজনেও ভিন্নতা এনেছে কর্তৃপক্ষ। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত।
সন্ধ্যা নামতেই চমকপ্রদ আলোকসজ্জায় আলোকিত পর্তুগালের রাজধানী লিসবনের বিভিন্ন পর্যটন স্পট সহ নগরের বিভিন্ন রাস্তা। বাদ যায়নি অলিগলিও। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে পুরো শহরে সাজ রব। শহরের বিভিন্ন রাস্তার আলোকসজ্জা নজর কাড়ছে পর্যটকদের। বিনামূল্যে নগর কর্তৃপক্ষের পরিচালনায় বিশেষ যানবাহনে চড়ে নগরের আলোকসজ্জা উপভোগের সুযোগ পাচ্ছেন দেশটির নাগরিক সহ পর্যটকরাও। মেতে উঠছেন উল্লাসে। শুধু রাস্তাই নয়, বাহারি সাজে সাজানো হয়েছে শপিং মল থেকে শুরু করে বিভিন্ন স্থাপনাও। প্রবাসী বাংলাদেশিরাও উপভোগ করছেন চোখ জোড়ানো সৌন্দর্য। পুরো বছরের চাইতে ডিসেম্বরের মাসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এই লাইটিং গুলোর জন্য রসিও বাইশের সাথে যে স্পেশাল এরিয়াগুলো আছে ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগে। উৎসবমুখর পরিবেশ আর শহরের নতুন এ রূপ নগরবাসীর মনেও এনে দিয়েছে প্রশান্তির পরশ। তাই কর্মব্যস্ত দিন শেষে সন্ধ্যা নামতেই পরিবার পরিজন নিয়ে উৎসবমুখর পরিবেশে বেরিয়ে পড়েন তারা। আবহাওয়া ভালো থাকায় ভ্রমণ পিপাসুরাও বেছে নিচ্ছেন পর্তুগালকে। উৎসবপ্রিয় জাতি হিসেবে গোটা ইউরোপেই বিশেষ খ্যাতি রয়েছে পর্তুগিজদের। তাই সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে পর্তুগিজদের এই আলোক উৎসব নজর কাড়ে বিশ্ববাসীর। শুধু পর্তুগিজরাই নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন লিসবন সহ পর্তুগালের বিভিন্ন শহরে চমৎকার এই আলোকসজ্জা উপভোগ করতে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এদিকে হাঙ্গেরিতে বড়দিনের বিশেষ খাবার জিঞ্জার ব্রেড দিয়ে তৈরি করা হয়েছে একটি গোটা গ্রামের মডেল, যেটি তৈরিতে খরচ হয়েছে 70 কেজি ময়দা। ওই অঞ্চলের বড়দিনের ঐতিহ্যবাহী উদযাপন হিসেবে তৈরি করা হয়েছে এমন একটি গ্রাম। প্রথম দেখায় মনে হতে পারে রূপকথার কোনো গ্রামের চিত্র, যেখানে মেঘের ওপরে ভেসে থাকা বাড়ি আর গাছ সাজানো হয়েছে আকর্ষণীয় সব আলো দিয়ে। মেঘের বুক চিরে আবার ছুটে চলেছে ট্রেন। তবে এটি সত্যিকারের কোনো গ্রাম নয়। জিঞ্জার ব্রেড দিয়ে তৈরি করা হয়েছে হাঙ্গেরির এই ছোট্ট গ্রামের মডেলটি। বড়দিনের অন্যতম বিশেষ খাবার জিঞ্জার ব্রেড। প্রায় প্রতিটি বাসাতেই কেকের পাশাপাশি দেখা মেলে এই বিশেষ ধরনের রুটির। গ্রামটিতে 100টি বাড়ির কাঠামো তৈরি করা হয়েছে, যা সাজানো হয় এলইডি লাইট দিয়ে। এই দৃষ্টিনন্দন গ্রামের মডেলটি দেখতে তাই ছুটে আসছেন অনেকেই। আমি যখন বাচ্চাদের নিয়ে আসি তখন তারা এটি অনেক উপভোগ করে। এই জিঞ্জার ব্রেড গ্রামের দিকে তাকিয়ে আমি সব সময় অনেক অনুপ্রাণিত হই। এটি তৈরিতে আমাদের গ্রামের অনেকেই সহায়তা করেছে। প্রায় মধ্যরাত পর্যন্ত আমরা এই কাজ করেছি। 70 কেজি ময়দা, 20 কেজি আইসিং সুগার, 20 কেজি মধু ও 220টি ডিম দিয়ে তৈরি করা হয়েছে এই জিঞ্জার ব্রেডের গ্রাম। রুটি তৈরির পর ছুরি দিয়ে কেটে বিভিন্ন আকার দিয়ে তৈরি করা হয়েছে এক একটি কাঠামো। জানালা দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে গুঁড়ো চিনি। প্রতি বছরই জিঞ্জার ব্রেড দিয়ে গ্রামের মডেল তৈরি করা হাঙ্গেরির এই গ্রামের ঐতিহ্যবাহী উদযাপন। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তীব্র বিরোধিতার মুখে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহার, মন্ত্রীদের গণপদত্যাগ, প্রেসিডেন্ট ইউন সোককে অপসারণে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব বিরোধীদের। অতিরিক্ত শুল্ক আরোপ করলে অর্থনীতি ধ্বংসের শঙ্কা প্রধানমন্ত্রী ট্রুডোর। কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার পরামর্শ ট্রাম্পের, মন্তব্য নিয়ে হাসাহাসি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।